আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি গল্পে। আজকে খুব একটি সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কণ্ঠা চিফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। চলুন আর দীর্ঘ না করে গল্পটি শুরু করা যাক। দীর্ঘ 9 বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক 6 দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। মা বাবা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমায় নাকি সেই 2 টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা বলে দিয়েছিলাম, বাবা, রিহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারল, চুল ধরে পেটালো, তবুও কিচ্ছু বললাম না, একমাত্র রিহানের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নেব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না। আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এমন ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় 2জন ভাই এখনও অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে এসছে। তার 4 দিন পর বাবা মায়ের এইসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি 2 দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সেটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়েকটা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার 2 ছেলে এখন অবিবাহিত, তুমি যদি ওই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবেই, তার সাথে সেই মেয়েটাকেও আমি ঝাড়ুপিটা করব। 2 পরিবারের এত অশান্তির মাঝে 2জন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো 2-4টা কথা শোনাবে, কিন্তু 9টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নেব। ঠিক হলো সোমবার বেলা 12:40 কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী মৌসুমীকেও নিয়ে গেলাম কফিতলা সেই কাজী অফিসে। অবশেষে করে নিলাম বিয়েটা। আমার যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না। সত্যি সেদিন বিকেলে 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাইরে দাঁড়িয়ে রইলাম। রিহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে। এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরকমই নির্মম পরিহাস, বিয়ের ঠিক 6 দিন পরই তার হার্ট স্ট্রোকে সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে 2 পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরেই রেহান মারা গেল আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি, রেহানের সাথে মা বাবা সকলের কাছে খারাপ হয়েছে, এখন কি আর আমার বাবার বেটায় ঠাঁই হবে? এই চিন্তাভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হিঁচড়ে বাইর করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেশনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা, আমি যাব না। বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রী পরিচয় কাটিয়ে দিতে চাই। যাব না মা, আমি যাব না। কে শুনে কার কথা? আমি নাকি অবয়া, আমি অলক্ষী, ডাইনি হয়ে এসছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলেছে, আর অনেক কথা। তখন বললাম, মা, আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছে তাই করবেন। তারপর উনি বলল, বল ডাইনি, কি বলবি? আমি বললাম, মা, আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব, শুধু আমি একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা। আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবাই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা, রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষ ঠাইটুকু হলো রেহানদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে। চোখের পানি আর ভাতে আমার জীবনটা কাটতে লাগলো, যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের। বাবা মা নিশ্চয়ই সব কিছু জেনেছে যে রেহান মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা থেকে আমার কাজ শুরু করতে হতো, বিকেল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম।
তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত, অথচ আমি নিজে হাতে মাছ মাংস রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, বা মাংস রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ কেন দেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমানোর মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কী করতে এসেছে। ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব ধরে থাকতে পারলাম না। বললাম, ভাইজান কী করছেন এসব? আমি মাকে সব বলে দেব। এটা বলার পরে উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজোরি করেও দৌড় দিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরে উনি বললে, এটা আমার কাছে বলছোস, সারা গেছে, কিন্তু একটা প্রাণীর কাছেও যেন বলবি না। শুনলে সেই দিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয়ে আমিও চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় কেন দিয়েছে। শুধু এইটুকুই শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56। সারাদিন টানা বজ্রপাত, সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো। কেরোসিন দিয়ে কপিস ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে সেটা আর দেখিনি। যে মাত্র আগুন দিলাম সে মাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে যায় আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়। যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে গিয়ে পেলাম 1.5 ঘন্টা পর, তাও চিকিৎসা। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যে আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডক্টর যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে। তবু আমার শাশুড়ি আমার কাছে আসেনি, শুধুমাত্র আগুনে পোড়া রোগী ছিলাম বলে। শাশুড়ির কথা তো বাদই দিলাম, নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না। আর এটা তো নাকি পরেরই মাই। আমি শুধু একটাই দোয়া করছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ করিয়েন না, এখনই মরণ দিয়ে দেন। কিন্তু আল্লাহ হয়তো আর জীবনীতে আমার আরও অনেক কষ্ট লিখে দিয়েছেন, তাই এত কষ্টের পরও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পর বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকনো আগে কোনো প্রকার কাজ না করতে নিষেধ করেছেন। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সে মাত্রই শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা, কখন আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডাক্তার আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বলল, ডাক্তার এরকম কথা কয়, তোরে যা বলছি তাই কর, নইলে একটা ভাতের দানাও মুখে জুটবে না, কয়ে দিলাম। কি আর করার, এই পুরা শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না। তাই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল এনে হাতে দিয়ে বলল, এই ঘরে ড্রেসিং করলে আমার ওই ঘরে গন্ধে থাকতে পারবো না, অন্য কোথাও গিয়ে কর, না হলে এই ডালটা দিয়ে পিঠের চামড়া একদম সব গুটিয়ে ফেলবো। তখন ড্রেসিংয়ের বক্সটা আমার টেনে নিয়ে আসলো বাড়ির পেছনে দিয়ে বলল সেই কলা বাগানে বসতে বলল এখানে ড্রেসিং কর, তারপর বাড়িতে যাবি। কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করছে আমাকে দিতে হবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে। কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ওই সময় যা বলল আমি চিন্তাও করিনি এরকম একটা কথা কখনো সে বলবে। ও বলে, মামুনি, আপনার মা তো গত 17 দিন যাবৎ মারা গেছে। খবরটা যেই মাত্র আমার কানে আসলো মা নাকি আর বেঁচে নেই, সে মাত্রই অনেক বিশাল একটা চিৎকার দিয়ে কান্না করেছিলাম। আগুনে পুরো রোগী দেখা একটা প্রাণীও আমার কাছে আসলো না। এত কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভেতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না? ছোট থেকে শুনেছি বাবা নামক মানুষটা একটু পাষাণ হলেও সন্তানের কষ্টে বাবাই আগে ছুটে আসে। কই, আমার বাবা তো কখনো আসেনি। আমার স্বামী মারা গেল তখনও খবর দেয়নি। বেঁচে আছি নাকি মারা গেছি সেটা হয়তো বাবা জানে না।
এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরছে। এগুলি নিয়ে সংসারের সকল থেকে বিকাল পর্যন্ত কাজ করে যাচ্ছি। তার পরের দিন ভাবলাম মাও চলে গেল, রেহানও চলে গেল, আমার জীবনে থাকলোই বা কি। বাবার সাথে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। অনেক তো রাগ অভিমান হলো, এবার ঠিক সঠিক সময় এসছে এই সমস্ত কিছুর সমাধান করা। বাবা আমার এই চেহারা, শরীরের এই অবস্থা দেখলে আমায় কখনো ফেরাতে পারবে না। তাই একদিন সকাল ভোরে প্রায় 4 থেকে 5টার দিকে হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে। শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে। একটা পয়সা আমার কাছে ছিল না যে ভাড়া করে যাব। পায়ের এই ফোসকা নিয়ে ইট রাস্তায় একটু একটু করে বসে বসে একটু একটু করে এভাবে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি গেলাম। যদিও 20 মিনিটের রাস্তা ছিল, আমার বাবার সেই ছোট্ট বিটটা দেখে নিজের অজান্তে চোখের পানি গায়ের ওড়না দিয়ে ভিজে গেছে, কারণ আমার মা এই উঠানে চলাফেরা করত। এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন। যাই হোক, 10 থেকে 12 মিনিট উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে যখন ডাক দিলাম, তখন কোনো শব্দ পাচ্ছিলাম না। তখন নিজে এই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আন্টি আর বাবা একই বিছানায়, শরীরে কোনো কাপড় নেই, দুজনেই ঘুমাচ্ছে। নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। জীবনের 3য়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর। নিজেকে প্রশ্ন করলাম, তবে কি বাবা এই জন্যে আমার মার কোনো খবর রাখতে চান না? মা মারা গেছে আজ 18 দিন, 40টা দিনও কাটেনি, আর বাবা কিনা। চিন্তা করলাম আমি জীবনে এইভাবে একটু একটু করে মরার চেয়ে একেবারে মরাই ভালো। বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু আমায় দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়েই ফ্যানের সাথে ঝুলে মরে যাব। আজ আমার সিদ্ধান্ত আর কোনোভাবেই নড়চড় হবে না। বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দেবার মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট নিয়ে মরব, যেটাই লিখে দেব আমার মরার পেছনে আমার শাশুড়ি বা ভাসুরদের কোনো দোষ নেই, আমি নিজে ইচ্ছাই ফাঁসি দিয়েছি। কিন্তু আমার কপাল যে এতই খারাপ হবে সেটা জানা ছিল না। আল্লাহ নিজেও আমাকে নেয় না, আর নিজে যে মরব সেটাও আর পারিনি। কারণ আমি বাড়ি ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে, রাতে একলা ঘরে সারা রাত করার পরেও শখ মেটে না, রাতে কোথায় গিয়েছিল আর এখনই আসার কী দরকার ছিল? আমি বলছি, মা আমি কোথাও যাইনি, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম। উনি বলল, বাবার কাছে রাতে কেন? শেষ পর্যন্ত নিজের বাবার সাথেও। তখন একটু রাগ করে বলেছিলাম যে আমার ভাবতে অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কিভাবে। আপনার চিন্তা ভাবনা এতই খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলছেন। আমার এতই শখ থাকলে আপনার ছেলে মারা যাওয়ার পর এই সংসারের গাধার খাটনি খাটতাম না কেন? একটু রেগে গিয়ে কথা বললাম, তাই উনি গ্রামের 5 জন লোক ডেকে এনে আমার বিচার বসিয়েছে যে আমি নাকি পরক্রিয়া করতে রাতের পর রাত বাইরে গিয়ে কাটাই, অথচ আমি কখনো রাত 9টার পর ঘর থেকে বের হতাম না। কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পাইনি, তাই আমার নামে অনেক বাজে বাজে কথা বলে গ্রামের 5 জন মুরব্বীকে বিচার করতে বলে। তখন বিচারকরা আমার বাবার কাছে ফোন করে বলে, আপনার মেয়ে কি কাল আপনার কাছে গিয়েছিল? কিন্তু বাবা তো আমাকে আর দেখেনি। বাবা শিউলি আন্টির সেই করুণ অবস্থা দেখে নিজেই চলে এসেছিলাম। এখন বাবাও তাদের জবাবে বলে দিল যে আমার কোনো মেয়ে নেই, আর যদি থেকে থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করার পর কখনো আসেনি আমার কাছে। শাশুড়ি আর বিচারের সেই হাউজে নষ্ট হয়ে গেলাম আমি। কিন্তু আমি তো এখন নিজের জীবন দিয়ে বললেও কেউ বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছে গিয়েছিলাম। অকারণে গায়ে একটা নষ্ট চরিত্রের দাগ পড়ল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার 2টা ছোট্ট কাপড় নিয়ে গোল করে একটা গেট দিয়ে আমায় বের করে দিল বাড়ি থেকে। কি করব, কোথায় যাব, বিষ খেয়ে মরবো, সে টাকা পয়সা পর্যন্ত ছিল না আমার কাছে। বিচারের সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্ট মেয়েকে বাড়িতে রাখলে ঘরের 2 ছেলে সহ নষ্ট হয়ে বের হবে, এই নষ্ট মেয়েকে বের করে দেয়া হোক। যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার কাছে, সেহেতু চুপ করেই রইলাম। এই সুযোগে আমার ভাসুর বলে উঠল, এই কুত্তার বাচ্চা, চুপ করে থাকলে সকল কিছু প্রমাণ করে দিচ্ছে, বেরো আমার বাড়ি থেকে। এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনের বেলগাছের দিকে নিচে ফেলে দিল। হাতে একটা কাপড়ের গাঁটটি ছিল। এত কষ্টের পর সারাদিন রাত খাটার পরেও আমি সকলের কাছে খারাপ, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম এই বাড়ি। বাড়ির পাশেই ছিল কবরস্থান। যাওয়ার সময় রেহানের কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসা এত ভুল আগে জানা ছিল না। রেহান, চুপ করে তো তুমি শুয়ে আছো, আর সব কষ্ট তো আমি ভোগ করছি। যাই হোক, এবারই গ্রাম ছাড়ার পালা আমার। রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিনে তার কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম। কিন্তু জানি না সে কোন দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে। আমার চাচা শাশুড়িকে সাথে নিয়ে হানাদারের মতো দৌড়ে আসতেছে। এসে কোনো কথা নাই, আমার চুলগুলি টান দিয়ে ধরে বলে, রাখ, আমার পোলার কবরের মাটি তুই ছুঁতে পারবি না, 10টা মেয়ে রাখ এখানে।
মাও নষ্টামি করতে করতে মরছে আর মাইয়াও জন্ম দিয়ে গেছে একটা নষ্টা। বাপের তো ঠিকই নাই, এটার মা 10 জনের সাথে থাইকা এটারে জন্ম দিয়ে গেছে। এই কারণেই বাপ পরিচয় দেয় না এই বিশ্বা মেয়েরে। বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি, কারণ আমার মায়ের মতো এত সহজ সরল একজন মানুষকে নির্দোষে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছে। আমার মরা মাকে পর্যন্ত ছাড়ল না তিনি, তবু আমি শারমিন তার সাথে কোনো প্রকার জোর গলায় কথা বলিনি, শুধুমাত্র রেহানের মা বলে। যাই হোক, আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যা এখনই আমার সামনে থেকে। নিজের কষ্ট থেকে বড় করে একটা শ্বাস নিয়ে ফেলে চলে আসলাম সেখান থেকে। একটা পয়সাও ছিল না, অন্যদিকে পায়ে ফোসকা পড়ে আছে। অনেক কষ্টের পর প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর দেখলাম এক বড়লোকের স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথাও যায় রওনা হচ্ছে। কখনো কোনো দিন কারো কাছে 2টা টাকার জন্য হাত পাতিনি, কিন্তু আজ মনে হয় আর পারলাম না। পেটের ব্যথার ক্ষুধায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম। তাই লজ্জা শরম ত্যাগ করে সেই মহিলার কাছে গিয়ে বললাম, আফা, আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি, আমি কয়টা টাকা দিয়ে নাফা। মহিলা বলে, ঠিক আছে, ব্যাগটা নাও। নিজে হাঁটতে পারি না, তারপরেও অনেক কষ্টের পরে স্ট্যান্ড পর্যন্ত গেলাম। আমি 10 টাকা দিল। টাকাটা হাতে নিয়ে চোখের পানি পড়ে গেল। মুখ ফুটে আর বলতে পারলাম না, জাফা আর 5 টাকা আমাকে একটু বাড়িয়ে দিন। মহিলা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে। 10 টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তায় খাবো বুঝতে পারছি না। অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নেব। 10 টাকা ভাড়া দিয়ে আমি অনেকটা রাস্তা যেতে পারবো। রাস্তার পাশে এক নলকূপে গেলাম একটু পানি খাওয়ার জন্য। বাস স্ট্যান্ড ছিল, তাই লোকের অনেক ভিড় ছিল। 10 টাকা হয়তো আমার রিজিকে ছিল না, তাই পানি খেয়ে আসতে আসতে টাকাটা হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল কোটি টাকা হারিয়ে ফেললাম। তখন নলকূপের কাছে বসেই কান্না করলাম। শুধু টাকা হারানোর জন্যই না, আমার এই 23 বছরের সব কষ্টের কথা মনে পড়ে গেল। শ্বশুরবাড়িতে কম কষ্ট সহ্য করিনি, মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, আর কি কি হারাবো জানি না। একসময় এক পুলিশ কনস্টেবল আমার কাছে আসলো। ঠিক বুঝতে পারলাম না তার উদ্দেশ্যটা ভালো নাকি খারাপ। হঠাৎ সে আমার কান্না দেখে কনস্টেবল কাছে এসে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? তার কাছে আমার জীবনেই সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটা বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে 2 মুঠো খেতাম। আমার এই কাহিনী শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারল না। তখন তিনি বললেন যে, তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার জানা ছিল না। আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষ চেনা নেই জানা নেই আমার জন্য এতটা করবে। জানি না তার উদ্দেশ্য কি ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না। তাকে এটা বললাম যে, দেখুন, আমি রেহানকে এতটাই ভালোবাসি, এমনকি এখনও বাসি, যে আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না। জন্ম মৃত্যু বিয়ে এগুলো একবারই হয়, বারবার না। তখন সে আমায় এতবার করে বোঝালো যে ভালোবাসার কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারোর জন্য কারোর জীবন আটকে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তখন বললাম, প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়েকটা খাবার দিবেন, তারপর বাকি কথা হবে। তারপর তার বাসায় গেলাম। গিয়ে দেখলাম তার মা। সে তার মাকে আমার সম্পর্কে সব বলল। সত্যি বলতে আমার নিজের মায়ের কাছেও আমি এরকম ভালো মধুময় ব্যবহার কখনো পাইনি। নিজের মেয়ের মতোই নিজে হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন, অথচ সেখানেও চোখের পানি চলে আসলো, কারণ আজ প্রায় 3 দিন পর কয়েকটা ভাত ও চোখে দেখলাম। এভাবে কিছুদিন সেখানে থাকার পর সে আন্টি আর ফাহিম বলল, মা, এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলে। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমায় আমার ঘরে বউয়ের সম্মান দিয়ে রাখতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। 2টা ভাত চোখে দেখি না, আমার তো কোনো ভবিষ্যৎ নেই। যাক, এখান থেকে যদি আমি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটোখাটোভাবেই একটা আয়োজন করলো। হয়ে গেল এই 23 বছরের জীবনে দ্বিতীয় বিয়ে। আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রেহানকে কখনোই বলতে পারবো না, কারণ তার সাথে আমার সে ছোট থেকেই 9টা বছরের সম্পর্ক। আজ অনেকদিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এত দিন কষ্ট দিয়েছিল এই সুখটুকুর জন্যই। ভালোভাবে খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার। তাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা নেই, আর তার কোনো বড় ভাই ও বোন নেই। তাই শুধু বাচ্চার জন্য মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি। তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথায় আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পর আল্লাহ আমার কষ্টের পরিমাণ একটু কমায়নি। বিয়ের প্রায় 2 মাস 9 দিন পর আমার স্বামী প্রায় 40 থেকে 45 জনের সাথে অফিস ভিজিটিংয়ে যায়। সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে কারো গায়ে আগুন ধরেনি, একমাত্র আমার স্বামী আগুনে পুড়েছিল। তাও শরীরের
86% পুড়ে গিয়েছিল। কোনো ডাক্তার বলেনি যে ও বাঁচবে, সকলে বলেছিল যে শরীরের এত পার্সেন্ট পুড়ে গেছে যে আর কোনোভাবেই সম্ভব না, কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো। বাসার খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। এদিকে আল্লাহ আমার পেটে একজন পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমি কীভাবেই বা বলবো? সব কিছু চিন্তা করে আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন 5ম দিনে আমার স্বামীর মুখ দিয়ে কথাই বলতে পারে না, তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কয়েকটা কথা বলে যাই ওরে। তখন আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক ইতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কতগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমিও তখন সেই মুহূর্তটাই বলে দিলাম যে তোমায় বাঁচতে হবে, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য। ইতিম শব্দটা যে কতটা ভারী সেটা একমাত্র আমি বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইল, কিন্তু সে হাত আর নিতে পারিনি। তখনই সেই শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করলো, বড় বড় 2টা নিঃশ্বাস নিয়ে। হাসপাতালে এইটুকু কথা বলেই আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার অবস্থায় হয়েছে। বান ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলেই অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়ি নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসেছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে, আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে ভাবছি, আমি রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো? আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে। তবে কি আমি আসলে অলক্ষ্যেও জন্মেছে? মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। শরীর এমনভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে শেষ গোসলটা তার ভাগ্যে ছিল না। শরীরের ওপর থেকে দেয়া কাপড় পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পড়তে পড়তে আমি মেয়ে এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তাই নীরব দৃষ্টিতে চোখেই চেয়ে রইলাম, তবুও চোখে পানি পড়ছে না। আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা করে কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে মেয়ে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মাইয়ার তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগের সংসারে খাইতে পারি না, এটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবার বাসায় বাচ্চার আশায় ছিল, কিন্তু সেই বাচ্চাটার আমার বাবাই দেখা যাইতে পারল না। কি পোড়া কপাল নেয়াইল রে বাবা। সেখান থেকে কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চাকে এটা ফাইমের নাকি হেডা আগে পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আর বাচ্চাটার পৃথিবীতে আনবো না। যে আসতে এত কথা, সে আসলে কী জানি কি হয়। আর তার থেকে বড় কথা হলো আমার স্বামী একা ছিল, তাই তার কোনো ভাই বোনও ছিল না। তিনি উপার্জন করতেন আর আমার মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কীভাবে এই বাচ্চা এনে লালন পালন করব? খেতেই তো পারবো না আমি। আর মা আর ওরে এনে শুধু শুধু কষ্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। দুনিয়াতে একটা ইতিমের অনেক কষ্ট, সেটা বাস্তব প্রমাণ আমি। তাই এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটা দুনিয়াতে আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না, এর মাঝে এটা কীভাবে কী করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মাই না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখন এটা বলতে পারতি না? অঝরে কান্নায় আমায় জড়িয়ে ধরে বলল, আমি কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব, গ্রামে গ্রামে, তাও তবুও আমার নাতি নাতির সাথে এরকমটা হতে দিব না। আমি 2টা কম খামো কর্ম, তবুও আমাদের যেমনে বাঁচাই ওরে তেমনি বাঁচাবো। ঘরে যা ছিল তাই দিয়ে 7 থেকে 8 দিনের মতো চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কি ফাইমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাইমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে আরেকজনকে নেওয়াই ভালো। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজন এবং তার ম্যানেজার বলল, ফাইম আমাদের অফিসের ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। শুনেছি ও 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রী পোষণের জন্য অফিস কর্তৃক কিছু ক্যাশ টাকা দিবে, আমরা কার অ্যাকাউন্টে দেবো সেটা? তখন রাকিব বলল, সারা জীবন ফাইমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ে আসছি, ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট তো নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলির জন্য অন্য কোথাও যাবেন। আবার
আমি এত কিছু না বুঝি আর মাও বুঝিনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বললো টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলেও আর আমাদের হাতে কিছু থাকবে না। এখনও সঠিক করে বলেন কোথায় দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন। আমি বললাম রাকিবের অ্যাকাউন্টে দিলে কোনো সমস্যা হবে না। ঠিক তার মতোই তার পরের দিন 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনার চিন্তা। এই 7টা মাস খুব কষ্ট করে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের শালটার দিকে তাকিয়ে। মাস একদিনও 1 মাস মাছ জুটতো না, বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারি ডেট দিয়েছিল 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন করে দেয়া হলো রাকিবের মোবাইল বন্ধ। সারাদিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরার টাকাটা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে এখান থেকে প্রায় 5 থেকে 6 মাস আগে বাসা চেঞ্জ করে চলে গেছে কোথাও, এটা কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজের বুক থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম, নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে বলে এখন রাকিবের কোনো খবর নেই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা দরজার কাছে এসে চোখ মুছছে আর কান্না করছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, হয়তো মা টাকাটা আনতে পারিনি। তখন মাকে কিছু জিজ্ঞাসা না করে সাহস দেওয়ার জন্য বললাম, কিছু হবে না মা, আপনি কান্না করেন না, যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগাড় করে নেব। মা কাপড় দিয়ে চোখ মুছার বলে, এই 3 থেকে 4 দিনে আমি এত টাকা কোথায় জোগাবো মা? তখন মাকে বললাম, মা আমরা আগে ডাক্তারের কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হয় নাকি আল্লাহর রহমতে নর্মালি হয়। মা বলে, আমি একবার আমাকেও গ্রামে যাই, দেখি কারো কাছে কয়টা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম, মা যেতে হবে না। 13 এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মাও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় নিচে গিয়ে গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইল না, ডাক্তার বলে নর্মালে আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলে, বাবা আমার এই দুনিয়াতে কেউ নেই, তোমরা আমায় সর্বহারা করো না বাবা, তোমরা সিজারেই নাও, দরকার হইলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ের কাজ করব, তা বাবা তুমি আমার কাছ থেকে একটু টাকা পয়সা নিও না। পাষাণ ডাক্তার মুখের উপরে বলে দিল, এখানে কারোর উপর দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার আছে, টাকা অ্যাডমিট করেন তাহলেই রোগী ধরব। মা হাত পায়ে ধরে বলে, বাবা আপনারা যেভাবে ভালোই সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট্ট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময় লেগে গেল, প্রায় শেষ বেলায়। মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা বলে কান্না করছে। টাকা জমা দেওয়ার পরপরই আমার ইউনিটে নেওয়া হলো, আর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে পড়ে গিয়েছিল, তখন ওনার নাড়িগুলো কালচে দাগ লেগে গিয়েছিল, আর সেই নারীর সাথে প্যাচ লেগে বাচ্চা মারা যেয়ে পেটে নষ্ট হয়ে যায়। ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটের 2জন মহিলা আমাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলেই আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলেই মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে। তখন 2জন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাবাকে তুলে দিল। জানি না কেন আজ আমার চেহারাও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি। পেট সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালের সকল বিল মিটিয়ে পরের দিন মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়েই আমার ছেলেকে দাফন করে পাশে 700 টাকা দিয়ে একটা তাকে মাটি চাপা দেওয়া হলো। কষ্টের আর সীমা নেই আমার জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম, সেটা তো আর ছুটানো সম্ভব না, সেটার আশা ছেড়ে দিয়েছি। এখন আমি আর তুমি কয়টা খেয়ে বেশ বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকেও নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল 2টা ভাত জোগানোর জন্য, মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় কাজ করতে গিয়ে কতটা কষ্ট সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনারা যেতে হবে না, এখন থেকে আমিই যাব কাজে। মা আমায় কাজে দিতে না চাইলেও আমি অনেক জোর করে বের হলাম। প্রায় 3 থেকে 4 মাস বাসায় বাসায় কাজ করে আমার 2 মুঠো ভাত খাওয়ার জন্য জোগাড় করতাম। পর একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাইমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে।
তখন ফাইমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমনটা হয়েছিল আমাদের সাথে। এখন আপনার যদি দেওয়া হয় তাহলে আমাকে যে কোনো একটা ছোটোখাটো একটা কাজ হলেও দিন, যাতে আমি আর মা কোনো রকমে জীবন কাটাতে পারি। বলার পরপরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে কাজ জোগাড় করে দেয়। মাস শেষে প্রায় 8 থেকে 10 হাজার টাকায় আমি আর মা খেয়ে খেয়ে দিন কাটাচ্ছিলাম। তবে মা কিছুদিন পরেই বললে, মা, তোমার এইটুকু জীবন আমার সাথে নষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো, বিয়ে করে আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম, আল্লাহ আমায় নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকে পাঠিয়েছেন। মা, আপনি আমার জন্য কম কিছু করেননি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের চিন্তা করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না মা। আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল। আল্লাহর রহমতে আমি আর আমার মা দুজনে একসাথে আছি। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। গল্পটি লিখেছিলেন শারমিন আপু। ধন্যবাদ শারমিন আপুকে এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।